মুর্শিদাবাদ ৩০০ বছরের পুরনো বাংলার নবাবদের ইতিহাস বিজড়িত একটি ঐতিহাসিক স্থান, যার প্রতিষ্ঠাতা ছিলেন নবাব মুর্শিদকুলি খাঁ। বাংলার স্বর্ণযুগের এক অভূতপূর্ণ সাক্ষী। আনাচে কানাচে ছড়ানো প্রচুর ইতিহাস, যা জানতে গেলে মানুষের এক সপ্তাহ ট্যুরও কম পড়ে যায়। স্বল্প সময়ে ভাগীরথীর তীরের এই ইতিহাস সমৃদ্ধ শহরটি আমরা একদিনে যতটা পেরেছি ঘুরে দেখেছি। মুর্শিদাবাদের ইতিহাস মাখা গ্রন্থে ডুবে আমরা প্রচুর ভিডিও, ছবি নিজেদের ক্যামেরাবন্দি করে ফেলি, কিন্তু এমন একটা ঘটনা ঘটবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমার কাছে থাকা সমস্ত কিছু ভুলবশত ডিলিট হয়ে যায়। কত ইতিহাসের সাক্ষী থেকেও আপনাদের না দেখাতে পারার মানসিক যন্ত্রণায় এই তৃতীয় পর্ব দেরি হওয়ার একমাত্র কারণ। কোনো রকমের অল্প কয়েকটা ভিডিও জোগাড় করে এই পর্বের ঘোরার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম হাজারদুয়ারি। নবাব হুমায়ুন, যার ইতালীয় পাথরে এটি বানাতে প্রায় ১৬,৫০,০০০ স্বর্ণমুদ্রা ব্যয় করেছিলেন। আসল ও নকল মিলিয়ে ১০০০টা দরজা থাকার কারণে এটির নাম হাজারদুয়ারি। এটি বর্তমানে মিউজিয়াম হিসেবে সংরক্ষিত আছে। এটি উচ্চপদস্থ ইংরেজদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু কথিত আছে এই প্যালেসটি দোতলায় রাখা হাতির দাঁতের তৈরি রূপসজ্জিত সিংহাসনটিতে বসে নবাব বাংলা, বিহার, উড়িষ্যার রাজপাট সামলাতেন। এছাড়াও অনেক নবাবী জিনিসপত্র এবং ইংরেজদের দেওয়া উপহার সামগ্রী এই প্যালেসটিতে রক্ষিত আছে। ঐতিহাসিক সেই সমস্ত খুঁটিনাটি দেখতে দেখতে ১-২ ঘন্টা কখন পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। হাজারদুয়ারি প্যালেসটির ঠিক বিপরীতেই আছে বিখ্যাত ইমামবাড়া, যেটি বর্তমান সময়ে মহরমের ১০ দিন সব ধর্মের মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নবাব সিরাজের তৈরি ইমামবাড়াটি চন্দন কাঠ ও সুসজ্জিত নামি দামি বস্ত্র দিয়ে বানানো হয়েছিল, কিন্তু এক অতি দানবীয় অগ্নিকাণ্ডে সেটি ধ্বংস হয়ে গেলে চুন সুরকি ব্যবহার করে পরবর্তীকালে এই সাদা ইমামবাড়াটি তৈরি করা হয়, যা ভারতবর্ষের সর্ববৃহৎ ইমামবাড়া। হাজারদুয়ারি ও ইমামবাড়ার মাঝের প্রাঙ্গণটিতে একটি কামান রাখা আছে, যেটি বাচ্চাওয়ালি তোপ নামে পরিচিত, যেটি ভাগীরথীর বালি খোঁড়ার সময় পাওয়া গিয়েছিল। পাওয়ার পর তৎকালীন নবাব এটি সক্রিয় কিনা দেখার জন্যে ১৮ সের বারুদ ব্যবহার করে এটি দেগেছিলেন, যার ফলে ৪ কিমি পরিধি পর্যন্ত বিস্তৃত সমস্ত গর্ভবতী মায়ের বাচ্চা অকাল প্রসব হয়ে যায়। ফলে সেইখান থেকে এটি বাচ্চাবলি তোপ নামে পরিচিতি পায়। এর ঠিক ডান দিকে আছে ঘড়িঘর, যেটি একটি দমঘড়ি ছিল। ভাগীরথী নদীর নাবিকরা এই ঘড়ি দেখে সময় নির্ধারণ করতেন, যেটি আজ বন্ধ থাকলেও দিনে ২বার এখনও সঠিক সময় দেখায়। এর ঠিক উল্টো দিকে আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার একমাত্র নিদর্শন মদিনা মসজিদ, যেটি মক্কা মদিনার পবিত্র মাটি দিয়ে তৈরি করা হয়েছিল তার মায়ের আদেশে। হাজারদুয়ারি চত্বর ছেড়ে আমরা গেলাম কাটরা মসজিদ। এক সময় এটিতে ১০,০০০ লোক একসঙ্গে নামাজ পড়তেন, কিন্তু বর্তমানে এটি প্রায় ভগ্নপ্রায়। তাও মুর্শিদাবাদের ইতিহাসের অন্যতম সাক্ষী। এরপর গেলাম আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবর দেখতে, যার ইতিহাস শুনে শিহরিত হয়েছিলাম। কথিত আছে যে আজিমুন্নিসা বেগম এক দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুসজ্জিত থাকাকালীন এক বৈদ্যের পরামর্শে নবজাতকের কলিজা ভক্ষণ করার অভ্যেসের নিরাময় হয়ে গেলেও সেই অভ্যাস ছাড়তে পারেননি। তার ফলে সুস্থ হয়ে গেলেও সেই আদত ছাড়তে না পারায় তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তারপরে গেলাম কাঠগোলা বাগান। একজন জৈন ব্যবসায়ী বাণিজ্যিক সুবিধার্থে এটি স্থাপন করেছিলেন। এখানে একটি সুড়ঙ্গের সাথে জগৎ শেঠের বাড়ির যোগাযোগ ছিল। কথিত আছে নবাব সিরাজউদ্দৌলার
হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন এই ব্যবসায়ী। এখানে একটি নৃত্যশালা আছে, যেটিতে প্রখ্যাত নৃত্যশিল্পী হীরাবাই নৃত্য করতেন, যার উচ্চতা ছিল 6 ফুট এবং প্রতি রাতের আসর 500 স্বর্ণমুদ্রার বিনিময়ে এই অ্যাংলো ইন্ডিয়ান নৃত্যশিল্পী নবাব ও প্রভাবশালী ব্যবসায়ীদের মনোরঞ্জন করত। দাদা না ও বাবা! আমা এরপর আমরা গিয়েছিলাম জাহানকোষা কামান দেখতে, যে কামানটি অষ্টধাতু দিয়ে তৈরি, মানে সোনা রূপা তামা দস্তা এরকম মিলিয়ে মোট 8 রকম ধাতু দিয়ে এটা তৈরি করা হয়েছে এবং এটি ছিল তখনকার সময়ে সর্ববৃহৎ কামান, যা তৈরি করেছিলেন জনার্দন, যেটি বাংলাদেশ থেকে এসেছিল। এই কামানটি নাকি আজও সক্রিয় আছে, লোকে মুখে সেটাই প্রচলিত। এছাড়া আমরা জগৎ শেঠের বাড়ি, মির্জাফরের বাড়ি, কবর এবং আরও বহু জিনিস ইত্যাদি দেখেছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।